নমস্কার। গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বৈরাগীর বাসা। কলকাতা শহরের এত কাছে এরকম জঙ্গল আছে বিশ্বাস করা শক্ত বই কি। কী বা দূর, ট্রেনে 8 মাইলেরও কম, বাসে গেলে বোধহয় পুরো 8 মাইলই দাঁড়ায়। হাজারেরও বেশি লোক প্রত্যহ এই স্টেশন থেকে মাসিক টিকিটে যাতায়াত করে। কলকাতার ছোঁয়াচের সর্বাঙ্গে। তবু এখানকার রাস্তা পাকা হয় না। বর্ষায় হাঁটু পর্যন্ত পাঁকে ডুবে যায়। পথে আলো তো জ্বলেই না। ঈশ্বর দত্ত যেটুকু আলো আসতে পারত সেটুকুও আড়াল করে রাখে অসংখ্য বাঁশঝাড় আর ঘন আগাছার জঙ্গল। পানীয় জলের জন্য এখনো অধিকাংশ লোককে পচা পুকুরের মুখ চেয়ে থাকতে হয়। ফলে ম্যালেরিয়া এবং পেটের অসুখে সবাই মুমূর্ষু। এদের চেহারা আর স্বভাবের মধ্যে কোথাও প্রাণশক্তির চিহ্ন মাত্র নেই। তবু এদের দেবদ্বিজে যে ভক্তির অভাব নেই এটা মানতেই হবে। এর যদি কেউ প্রমাণ চান তাহলে আমাদের সাধুজির কথাই বলবো। সেই কবে 1927 সালে গঙ্গাসাগর মেলার ফেরত এসে এখানে আশ্রয় নিয়েছিলেন, আর তাকে কোথাও যেতে হয়নি। স্থানটি যে তার এত পছন্দ হয়েছিল তার মূলে এই কারণটাই বোধহয় বড় ছিল যে ঈশ্বর আরাধনার যেটা প্রধান অঙ্গ, নিশ্চিন্ত ও নিশ্চিত আহার, সেটার অভাব এখানে কোনোদিনই হবে না। আর তা হয়নি, বরং একটু একটু করে অন্য ব্যবস্থাও হয়ে গিয়েছিল তার। সরস্বতীর শীর্ণ খালের ধারে নির্জন শ্মশান প্রান্তে তার একটু কুটির উঠল। কুটিরের সামনে জমিতে বেড়া দেওয়া হলো। এমনকি ক্রমে ক্রমে তাতে লাউ কুমড়োর মাচাও দেখা গেল। সাধুজি সুখেই ছিলেন। 12 মাসে 13 পার্বণ, সিধেও নিমন্ত্রণ তো লেগেই আছে। তিনি কোনো গৃহস্থ বাড়িতে খেতে যেতেন না। গৃহস্থরাই লুচি তরকারি বা অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়ে যেত। রেঁধে খেতে হতো তাকে দই ভাত। রাত্রে প্রত্যহই কুণ্ডুবাবুদের ঠাকুর বাড়ি থেকে শীতলের প্রসাদ আসত। সুতরাং জীবন ধারণের চিন্তা অন্তত তার ছিল না এখানে কোনো দিনই। আরামে ও আলস্যে ভগবানের নাম করে গ্রামবাসীকে প্রয়োজন মতো 2 গাছগাছড়ার ওষুধ দিয়ে কখনো বা কোথাও 2-4 দিনের জন্য ভাগবত ও চণ্ডীপাঠের কাজ নিয়ে তার দিন কেটে যাচ্ছিল। এখানে 2-4 ঘর তার গৃহস্থ মন্ত্র শিষ্য ছিল। কাজেই সন্ন্যাসী শিষ্য না থাকলেও অসুখে বিসুখে সেবা শুশ্রূষারও ভাবনা ছিল না। অর্থাৎ এতদিন তো কাটলই, জীবনের বাকি দিন কটাও তার এখানেই কাটবে এ কথা সবাই জানত, এমনকি তিনি নিজেও। কিন্তু হঠাৎ তার এই সুনিয়ন্ত্রিত জীবনযাত্রার মধ্যে বাইরের একটা ঝটকা হাওয়া এসে লাগলো একদিন। তার ফলে এতদিনের বাসার মূল অবধি উঠল কেঁপে। ব্যাপারটা কিছুই না। সাধুজি নিজেও যেমন করে ভাসতে ভাসতে একদিন এখানে এসে ঠেকেছিলেন, তেমনি করেই আর একটি বৈষ্ণব বাবাজি এসে পৌঁছলেন। বাবাজি একা নন, তার সঙ্গে তার মাতাজিও। অর্থাৎ গৃহিণী শিষ্যা সেবাদাসীর একটা অপূর্ব সম্মেলন। বাবাজির কাঁধে কাঁথা, বগলে ঝুলি, আর মাতাজির কোমরে পুটুলি। এই অবস্থায় একদিন গঙ্গাসাগরের ফেরত এসে বেড়ার আগর ঠেলে সাধু বাবার উঠোনে ঢুকলেন। বেশ প্রশান্ত মুখেই বললেন, রাধে রাধে সাধু বাবা, দণ্ডবত হই। বলা বাহুল্য সাধুজির ললাটে একটা বড় রকমের ভ্রুকুটি দেখা গেল। কিন্তু তবু তিনি আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে বললেন, নারায়ণ নারায়ণ। আপনারা কোথা থেকে আসছেন বাবাজি মশাই? আগে গিয়েছিলাম গঙ্গাসাগর, থাকি বাবা অনেক দূরে। শ্রীধাম বৃন্দাবনে গুরুর আশ্রয় পেয়েছি একটুখানি, সেইখানেই থাকি। আশা আর হয় না।
তবু বলি, সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার, একবারও অন্তত ডুবে আসি চল। মাতাজি বলে, রেলের ভাড়া পাবো কোথায়? আমি বলি, রেলে কি হবে, তীর্থে যাব হেঁটে। এখানেও তো মাধু করি করি খেতে হয়, না হয় তাই করতে করতেই চলে যাব। তা বাবা, মিছে কথা বলবো না, কলকাতা পর্যন্ত রেলই এসেছিলাম, একজনা ভাড়া দিয়েছিল, বাকি পথটা হেঁটে গিয়েছি, আবার বোধহয় সব পথটাই হেঁটে ফিরতে হবে, তাই ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। শুনেছিলুম কুণ্ডুবাবুদের ঠাকুর বাড়ি প্রসাদ পাওয়া যায়, থাকবার আশ্রয়ও বোধহয় পাওয়া যেতে পারে। মাতাজির পা ফেটেছে, গাঁটে ব্যথা, দু একটা দিন না জিরিয়ে চলতে পারবে না। এই পর্যন্ত বলে বোধহয় দম নেবার জন্যই বাবাজি একটু থামলেন, কিন্তু তখনও সাধু বাবার দৃষ্টি জিজ্ঞাসু হয়ে আছে দেখে বললেন, যাচ্ছিলুম ওই দিকেই, পথে একটি ভদ্রলোক আপনার সন্ধান দিলে, তাই ভাবলুম যে যখন এই পথে এসে পড়েছি তখন এমন সুযোগ আর ছাড়া উচিত নয়। এত বড় একজনা সাধু যেকালে এখানে রয়েছেন, সেকালে একবার শ্রীচরণ দর্শন করেই যাই। এই পর্যন্ত বলে বাবাজি ভক্তি ভরে আর একটি প্রণাম করলেন। সাধু বাবার দৃষ্টি যেন এবারে প্রসন্ন হলো একটু। তিনি দাওয়ার কোণে গুটোনে একটা মাদুর দেখিয়ে দিয়ে বললেন, ওইটে টেনে নিয়ে বসো, একটু বিশ্রাম করো। মুখ হাত ধুতে চাও তো এই ঘরের পিছনের রাস্তা দিয়ে নদীতে যেতে পারো, ঘাট আছে। কিন্তু বিশ্রাম করার জন্য যতটা সময় লাগা উচিত তার অনেকখানি বেশি সময়ও কেটে গেল, তবু বাবাজি মশাই মাদুর ছেড়ে উঠলেন না, বরং পুটুলি থেকে হুঁকো কলকে বার করে জমিয়ে বসে তামাক খেতে খেতে হাত পা নেড়ে শ্রী বৃন্দাবনের গল্প করতে লাগলেন। সাধু বাবার অত দেশ ঘোরা ছিল না। প্রথম যৌবনে গুরুর সঙ্গে এধারে চন্দ্রনাথ কামাখ্যা আর ওধারে গয়া কাশী প্রয়াগ পর্যন্ত ঘুরে এসেছিলেন। তারপর কিছুদিন দেওঘরে কাটিয়ে সেই যে গঙ্গাসাগরের ফেরত এখানে এসে আস্তানা গেড়েছেন, আর কোথাও নড়েননি। সুতরাং এসব গল্পে তারও নেশা লাগে। তিনি বসে বসে শোনেন। বাবাজি মশাই এক হাতে হুঁকোটা ঝুলিয়ে ধরে বলে যান, ওখানে বাবা বুঝলেন, এ দেশের মতো চাল ভিক্ষে দেওয়া নেই, সব রুটি। মাধু করি যত বাড়ি করুন না কেন, রুটি জমবে শুধু। কেউ আধখানা, কেউ সিকিখানা, কেউ বা পুরো রুটি দেয়। সব রুটি তো আর লাগে না, বিশেষত বাঙালি যারা আছেন তাদের মাঝে মাঝে ভাত না খেলে চলেও না। কাজেই রুটি যা বাঁচে অনেকে আবার রোদে শুকিয়ে রেখে দেন, সেই সব রুটি জ্বালায় জমানো থাকে। বর্ষাকালে যখন মাধুকরি করার অসুবিধা কিংবা অসুখে বিসুখে যখন বেরোতে পারে না, তখন সেই সব রুটি বার করে গরম জলে তার গায়ের ছাতা ধুয়ে ভিজিয়ে 1 পয়সার দই আর গুড় মেখে খায়। ভিখিরির দেশ বাবা বুঝলেন না, বড় গরিবের দেশ। আকবর বাদশাহ ওর নাম রেখেছিলেন ফকিরাবাদ। এখনো সেই ফকিরাবাদই আছে, কিচ্ছুটি ফেলবার জো নেই। কথা থামিয়ে উপরি উপরি 2 টান দিয়ে নেন বাবাজি। হতাশ হয়ে বলেন, না, গল্প করতে করতে নিভে গিয়েছে। তবে বুঝলেন বাবা, আমার অন্নপ্রসাদের অভাব হয় না। বাঙালির ঠাকুর বাড়ি তো আছে 2-1টা, সেখান থেকে বলে কয়ে 1 মুঠো অন্ন ব্যবস্থা করে নিয়েছি। একটা পারসও পাই। একজনের মতো পুরো প্রসাদকে ওরা বলে পারস। তাতে অবশ্যই ভাত রুটি 2ই থাকে, তাহা মিলিয়ে মিশিয়ে একরকমে চলে যায়। তা বলে অমন উঞ্ছবৃত্তিও নেই 7 মাসের শুকনো রুটি গরম জলে ভিজিয়ে খাবো। প্রসাদ আমার মাথায় আছেন, অমন খাওয়ার মুখে ঝাড়ু মারি। কিন্তু শুধু গল্পেই বেলা বাড়ে। বাবাজির সঙ্গে স্ত্রীলোকটি চন্দ্রাবলী তার নাম, সে উসখুস করে। থেকে থেকে
এক সময়ে বলেই ফেলে, বাবাজি এখনো গল্প করছো? এরপর গেলে কি আর প্রসাদ পাবে? পেটে কিল মেরে থাকতে হবে। হ্যাঁ, পেটে কিল মেরে থাকতে হবে। মাতাজির যা বুদ্ধি! এত বড় সাধুর চরণে যখন একবার এসে পৌঁছেছি তখন আর কি ভাবি, যা হয় হবে। আর রাধারানী যদি অন্ন মাপিয়ে থাকেন তাহলে তা মিলবেই। সাধু বাবারও হুঁশ হয়। নড়ে চড়ে উঠে গাছের ছায়ার দিকে চেয়ে বলেন, এত বেলায় আর প্রসাদ পাবে না সত্যি। তাছাড়া আগে থাকতে না জানালে এখানে মেলেও না। এখন আর আগের দিন নেই, ভোগ রান্না হয় হিসেব করে। তার চেয়ে এক কাজ করো, চাল ডাল দিচ্ছি, পাতালতা জেলে দুটো ফুটিয়ে নাও। ও বেলা তখন ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করোক্ষণ। হাত বাড়িয়ে আর এক দফা সাধুর পায়ের ধুলো নিয়ে বাবাজি বলেন, দেখলি মাতাজি, দেখ মানুষ চিনি যে আমরা, সাধ করে কি আর নিশ্চিন্তি হয়ে বসে আছি? রান্না খাওয়া শেষ করেও চন্দ্রাবলী চুপ করে বসে থাকতে পারে না। বাগান ঝেঁটিয়ে শুকনো পাতা জড়ো করে, নারকেল পাতা কেটে একদিকে জমা করে রাখে। নিজেই কোথা থেকে একটা ন্যাকড়া জোগাড় করে সাধু বাবার ঘরের দাওয়া তুলসীতলা নেকিয়ে ঝকঝকে করে। সাধু বাবার হাত থেকে তার পুজোর বাসন কেড়ে নিয়ে খাল থেকে মেজে আনে। তার ভাবভঙ্গি দেখে একবারও মনে হয় না যে সে পথশ্রমে ক্লান্ত। সাধু বাবা একটু হকচকিয়ে যান বই কি। প্রথম প্রথম উৎপাত বলে মনে হয়েছিল, কিন্তু পরিচ্ছন্ন উঠান ও পরিষ্কার দাওয়ার দিকে চেয়ে তিনি প্রসন্ন হয়ে ওঠেন। এ যেন এক নতুন অভিজ্ঞতা। ছোটবেলা বাড়ির কাছে ওই গঙ্গাসাগরের ফেরতে একদল সাধু এসে আস্তানা গেড়েছিল। তাদের কাছে এসে বসতে বসতে গাঁজা আর ঘি চপচপে হালুয়ায় নেশা লাগে। একদিন বাড়িঘর ছেড়ে তাদের দলের সঙ্গেই ভেসে পড়েন। তারপর থেকেই বলতে গেলে পথে পথে। শীতকালে ধুনি জ্বালিয়ে গাছতলায় কাটাতে হয়েছে কতকাল। সুতরাং এখানে এসে আশ্রয় একটা পেলেও গুছিয়ে ঘরকন্না করার মতো অভ্যাস তার কোনোদিনই হয়নি। কোনো মতে পূজা পাঠ আর রান্না সারতেন। পরিচ্ছন্নতার মধ্যে জীবনযাত্রা যে বেশি তৃপ্তিদায়ক হয় এমন কথা মনেও হয়নি কখনো। যখন নিতান্ত অগোছালো হয়ে পড়ত, শিষ্য শিষ্যারা কেউ কেউ এসে একটু গুছিয়ে দিয়ে যেত। তাই এই নতুন অভিজ্ঞতাটা তার কাছে অভিনব বলে মনে হয়। কথার ফাঁকে মধ্যে মধ্যে অবাক হয়ে চেয়ে থাকেন। বাবাজির কিন্তু এসব দিকে লক্ষ্য নেই। কাজ তিনি করতে পারেন না, ওসব বোঝারও চেষ্টা করেন না। তামাক আর গল্প, এই দুটিই তার প্রিয়। সন্ধ্যার সময় হরিনামের মালা নিয়ে জপে বসেন বটে, কিন্তু জপের চেয়ে গল্পটাই চলে বেশি। মালাটা মাথায় ঠেকিয়ে নিয়ে বলতে শুরু করেন, আমাদের বুঝলেন না, রাধারানীর রাজত্বে খাওয়ার অভাব নেই। ভেখধারী বৈষ্ণব আমরা, ভিক্ষা করেই আমাদের খাওয়ার নিয়ম। তবে ওই যা বলেন, মাধু করিতে খাওয়ার অভাব থাকে না বটে, পয়সা মেলে কম। অবশ্যই তারও ব্যবস্থা আছে একটা। এক মারোয়ারি ওখানে সদাব্রত খুলেছে। সকালে বিকেলে 2 ঘন্টা করে তার ওখানে নাম গান করলে সকালে চাল আটা, বিকেলে শুধু 6টা করে পয়সা পাওয়া যায়। চাল আটা তো আর অত লাগে না, বিক্রি করেও 2 পয়সা হয়। দিন কেটেই যায় একরকম করে। কখনো বা বলেন, জিনিসপত্র ওখানে বাবা জলের দাম ছিল। রাবড়ি 4 আনা আর দুধ 4 পয়সা, এ বরাবরই মিলত। বছরে 2 বার মেলা হয়, ঝুলনে আর দোলে। সেই সময়ই যা একটু আকড়া হতো আগে। রাবড়িটা 8 আনা, এমনকি কখনো কখনো 10 আনাও হয়েছে। এই পোড়া যুদ্ধ বেঁধেই তো সব আগুন লেগে গেল। তবু বলবো সাধু বাবা, এখানে যেমন আকাল, আমার রাধারানীর রাজত্বে তেমন নেই। এখনো ধরুন না গোকুলের দিকে। সাধু বাবার মন তার গল্প থেকে ফিরে আত্মস্থ হয়ে ওঠে। এখানকার এই বন ডোবা বাঁশঝাড় ছেড়ে
কোথায় কোন সুদূর না দেখা বৃন্দাবনে চলে যান তিনি। সেখানে মুক্ত লতারা মাথা হেঁট করে আছে আজও সেখানে বঙ্কুবিহারীর ঘুম ভাঙবার ভয়ে টিকটিকি ডাকে না। সকালে কাক থাকে নীরব। পুরনো শহরের যে রাস্তাটা বঙ্কুবিহারীর গলির মোড় পার হয়ে মদনমোহনের পুরনো মন্দির ছাড়িয়ে নির্জন ও অন্ধকার যমুনা পুলিনের দিকে চলে গিয়েছে, সে রাস্তাটা যেন তিনি চোখের সামনে পরিষ্কার দেখতে পান। গোকুল, কাম্যবন, রাধাকুণ্ড যেন মনে হয় কত পরিচিত। শুধুই কি বৃন্দাবন? বাবাজি মশাই বহু তীর্থে ঘুরেছেন এই বয়সেই। কথায় কথায় সেসব প্রসঙ্গও ওঠে। মিনিট কয়েক নীরবে মালা ঘুরিয়েই একবার করে বকতে শুরু করেন। ভক্তি যদি দেখতে হয় বাবা, তো নাথদাস যান একবার। বেটারা সিদ্ধি খায়, গাঁজা খায়, কঞ্জুস সবই মানি, কিন্তু ওই কাঠখোট্টা গোয়ারগুলোর যে কি ভক্তি কি বলবো, দেখলে চোখে জল আসে। সত্যি ভাবি, রাধারানী আমাদের কবে এমন ভক্তি দেবেন? সাধু বাবা মৃদু কণ্ঠে একবার বলেন, বাবাজি মশাইয়ের অনেক জায়গা ঘোরা আছে দেখছি। ঘোড়াই তো কাজ ছিল বাবা। যেদিন থেকে ভেক নিলুম সেদিন থেকেই তো স্বাধীন। এই কাঁথা ঝুলি নিয়ে বলুন না পৃথিবী বেরিয়ে আসছি। তবে কি জানেন, এখন বড় জব্দে পড়েছি। গুরুদেব রোজ পেলেন, তার ওই আস্থানার ভার পড়ল আমার ওপর। গিরিধারী আছেন, কিছু জুটুক না জুটুক একটু গুড় দিয়েও নিদেন দুবেলা তার সেবা করতে হয়। ছাড়তেও পারি নে, তাহলে ঘরটুকু যায়। বুড়ো হচ্ছি, এখন একটা আশ্রয় মাথার ওপর না থাকলেও চলে না। নইলে আগে বছরে 9 মাসই ঘুরতুম। ওই তো সরলা, ওকেও কুড়িয়ে পেয়েছিলুম এক তীর্থেই। সরলা মানে আমাদের এই চন্দ্রাবলী। চন্দ্রাবলী ওর ভেখের নাম। ভেখ নেবার আগে সরলাই ছিল। সেবারে পুষ্করে গিয়ে দেখি ওর ওলা উঠো মতো হয়েছে। সঙ্গের লোকেরা ফেলে পালিয়েছে। পাণ্ডার ঘরে উঠেছিল, তারাও ভয় পেয়ে রাস্তায় বার করে দিয়েছে। বাঙালির মেয়ে বেঘরে পথে পড়ে মরবে, এটা আর দেখতে পারলুম না। তুলে হাসপাতালে নিয়ে এলুম, ওষুধপত্রির ব্যবস্থা করলুম। ব্যাস, আজ যাই কোথা। মাতাজি সেই যে কাঁঠালের আঠার মতো জড়িয়ে ধরলে আর ছাড়াতে পারলুম না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধারানীর মনে যা ছিল তিনি তাই করলেন। এতকালের সাধন ভজন সব গেল। চন্দ্রাবলী সারাদিন ভূতের মতো খেটে উঠোনেই একটা ছেঁড়া চাটাই পেতে শুয়েছিল। হয়তো সে তন্দ্রামগ্ন জেনেই বাবাজি মশাই সাহস করে কথাগুলো বলেছিলেন, কিন্তু এখন দেখা গেল কথাগুলো ঠিকই তার কানে পৌঁছেছে। সে উঠে এসে বাবাজির মুখের কাছে হাত নেড়ে বললে, মরণ, মালা হাতে করে কেমন নির্জলা মিথ্যেগুলো বলছে দেখো না। আমি তোমাকে বলিনি কতবার যে আমাকে ছেড়ে দাও, আমি আমার পথ দেখি। 9 বছরে বিধবা হয়েছিলুম, 32 বছরে তোমার সঙ্গে দেখা। এর ভেতরে অতি বড় শত্রুও আমাকে একটা কথা বলতে পারেনি। আমি ওর সাধন ভজনে ব্যাঘাত করলুম। ওরে আমার সাধন ভজন ওয়ালা রে। গতি খারাপ দেখে বাবাজি আর তাকে ঘাঁটাতে সাহস করলেন না। আপন মনেই মালা জপে যেতে লাগলেন, যেন কথাগুলো তার কানেই পৌঁছয়নি। চন্দ্রাবলীও আর কথা বাড়ালে না। সাধু বাবার পায়ের কাছে গড় হয়ে প্রণাম করে বললে, দিন ঠাকুর, পা দুটো একটু ছড়িয়ে টিপে দিই। সাধুজি বিষম ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, নারায়ণ নারায়ণ, এসব আমি পছন্দ করি না। তাছাড়া মেয়ে ছেলে মহামায়ার অংশ, তাদের হাতের সেবা কি নিতে আছে? তুমি সৌগে, আমার পা টিপবার দরকার নেই। চন্দ্রাবলী ঘাড় নেড়ে বললে, না বাবা, সে শুনবো না। যখন অনেক পুণ্যে আপনার দর্শন পেয়েছি, তখন এটুকু আর ছাড়ছি না। চিরকাল তো ওই ভণ্ড বিটলের পা টিপে নরকেই ডুবছি,
আজ একটু উদ্ধার হই, এ দয়াটুকু করতেই হবে আপনাকে। এই বলে সে একরকম জোর করেই সাধু বাবার পা টিপতে বসল। তিনি কতকটা অভিভূতের মতোই তার সেবা নিলেন। ইদানিং তার একটু বাতের মতো হয়েছিল। কখনো কখনো শিষ্য শিষ্যা কেউ তেল মাখাতে বা সেবা করতে এলে ভালোই লাগতো। তবু তিনি নিজে থেকে কাউকে বলতেন না, বরং সাধ্যমতো বাধাই দিতেন। কিন্তু আজ চন্দ্রাবলীর পদসেবা পেয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো তার। পা টেপারও যে ভালো মন্দ আছে সেটা আজ বুঝতে পারলেন। তার সেবায় সমস্ত স্নায়ু যেন আরামে শিথিল হয়ে আসে। বাবাজি মশাই মৃদু মন্তব্য করলেন, তা মাতাজি পা টেপে ভালোই, কি বলেন বাবা? ওই জন্যেই তো আরো রাধারানী যে কি মায়ায় জড়িয়ে ফেললেন। সে রাত্রিটা ওদের সাধু বাবার দাওয়াতেই কাটল। পরের দিন তিনি নিজে গিয়ে কুণ্ডুবাবুদের ম্যানেজারের সঙ্গে দেখা করলেন। স্থির হলো যে ঠাকুর বাড়ি থেকে একবেলার মতো প্রসাদ দুজনকে দেওয়া হবে 7 দিন, আর একবেলার ব্যবস্থা করতে হবে ওদের ভিক্ষে করে। অবশ্য তাতে বাবাজি মশাই দমলেন না, বললেন, তা হোক না বাবা কন্ট্রোলের আমল, তা বলে দুটো প্রাণে কি আর না খেয়ে মরব? সে ঠিক রাধারানী জুটিয়ে দেবেন। ফলে এই দুটি মানুষ বেশ জাঁকিয়েই বসলেন সাধুজির আশ্রমে। কুণ্ডুবাবুদের মন্দির সংলগ্ন যে ভাঙা অতিথিশালা ছিল সেখানে যে একেবারে থাকা চলতো না তা নয়, কিন্তু সাধু বাবা মুখ ফুটে সে কথা বলতে পারলেন না কিছুতেই। ওরা দাওয়াতেই থাকে আর উঠানে রেঁধে খায়, এইভাবেই চলে ওদের। কিন্তু প্রথমটা ওদের সাহচর্যে একটা নেশা লাগলেও সাধুজি বুঝতে পারলেন দুদিনেই যে কাজটা তিনি ভালো করেননি। নির্জন শ্মশানে দিনের পর দিন কাটিয়েছেন, দিনরাত কলরব তার সহ্য হয় না। বাবাজির অবিশ্রান্ত বকুনি যদি বা সয়, ওদের আপোষে যে অবিরাম কলহ চলে সেটা সাধুজি স্নায়ু সইতে পারে না, বিশেষত পূজার সময়। সাধুজি ভোরেই উঠতেন, কিন্তু চন্দ্রাবলী আর বাবাজি মশাই আরও ভোরে ওঠেন। ফলে তার পূজার ধ্যানের সময়টুকুও শান্তি পান না। শেষ পর্যন্ত ঘর ছেড়ে সরস্বতীর ধারে গিয়ে বসতে শুরু করলেন। অথচ এর যে কোনো প্রয়োজন নেই তা সাধু বাবা ভালো করেই জানেন। যাও বললেই ওরা চলে যাবে, ওদের কোনো জোর নেই, জোর করে থাকবেও না এটা ঠিক। তবু সাধুজিরই যেন সংকোচে বাঁধে। কিন্তু শুধুই কি সংকোচ, এ প্রশ্নও নিজেকে করেন বই কি মধ্যে মধ্যে। চন্দ্রাবলী এসে তার আশ্রমে স্ত্রী ফিরিয়েছে। ঘরদোর নিকোনো ঝকঝক করে আজকাল। রান্নার জায়গাটি এত পরিচ্ছন্ন থাকে যে সাধুজি খুশি না হয়ে পারেন না। জিনিসপত্র সব নতুন করে ঝাড়া মোছা সাজানো হয়েছে। তার খড়ের ওপরে হরিণের ছাল পাতা বিছানাটাই এত আরামদায়ক হয়ে উঠেছে যে সেখানে শুলে আজকাল যেন সহজে ঘুম আসতে চায় না। রান্না অবশ্য তিনি রোজ করেন না, কিন্তু যেদিন করেন সেদিন আর আগের মতো তাকে বিব্রত হতে হয় না। উনান ধরাবার কাঠকুঠো থেকে শুরু করে কোটাকুটনো ধোয়া চাল পর্যন্ত সব হাতের কাছে পান। তার পরের কাজগুলো, অর্থাৎ রান্নার স্থান পরিষ্কার করা বা বাসন মাজা, তার জন্য ভাবতে হয় না। এ আরাম দুদিনের। চন্দ্রাবলী চলে গেলে আবার তাকে পুনর্মসিক হতে হবে, এ সবই সাধুজি জানেন। তবু এ স্বাচ্ছন্দ্যের এ সেবার কেমন একটা নেশা লাগে যেন। জোর করে এটা বন্ধ করতে পারেন না। অনুযোগও করেন অবশ্য মধ্যে মধ্যে। হয়তো বলেন, চন্দ্রাবলী, এসব বদ অভ্যাস ধরানো কি ঠিক? সন্ন্যাসী মানুষ চিরকাল শ্মশানেই কাটাতে হবে, শুধু শুধু দুদিনের জন্য। চন্দ্রাবলী সেসব অনুযোগ গায়ে মাখে না, বলে, হোক না ঠাকুর 2 দিন, আপনি সাধু, আপনার তো সব অবস্থায় সমান, আপনি আর কিসের অভাব বোধ করবেন বলুন? মাঝখান থেকে আমার যদি একটু পুণ্যি হয় তো বাধা দেন কেন?
কিন্তু শুধু চন্দ্রাবলীর সেবাই নয়, বাবাজি মশাইয়ের গল্পেরও কেমন একটা জাদু আছে। নিজের কাজ সারা হলেই মন তার সঙ্গ চায়। এতদিন কোথাও যাননি, তার অভাববোধও ছিল না মনে, কিন্তু এখন যেন বাবাজির গল্পের পিছু পিছু মন সব ফেলে রেখে ছুটে চলে যেতে চাই। ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তীর্থগুলি যেন বায়োস্কোপের ছবির মতো দ্রুত সরে যেতে থাকে, আর মন হয়ে ওঠে উতলা। কিছুতেই কোনো মতেই এই সংকীর্ণ গণ্ডির মধ্যে বাধা থাকতে চায় না। বাবাজি হয়তো বলেন, যদি কখনো কেদার বদ্রী যান তো দেখবেন যে নদীর আওয়াজ কি। অলকানন্দার গর্জনে একদিন ঘুমই হলো না সারা রাত। তবে তাও বলি বাবা, যা দেখেছি জীবন সার্থক হয়ে গেছে। হিমালয় পাহাড় যে না দেখলে তার জীবনই বৃথা। হরিদ্বার থেকে শুরু হলো বটে, তবে যত এগোবেন ততই অবাক হয়ে যাবেন। আবার কখনো বলেন, অনেকেই বাবা রামেশ্বর দেখি ফিরে আসে, কিন্তু আমি বলি যে কন্যাকুমারী দর্শন করলে না, তার তো তীর্থ করায় মিথ্যে হলো। সে কি স্থান, চোখ জুড়িয়ে যায়, ইচ্ছে করে না যে আর ফিরি। কিংবা যে যতই বলুক বাবা, হোটেল তো বলি জগন্নাথের। এখন কি হয়েছে জানি না, আগে 4 পয়সার অন্নপ্রসাদ, 1 পয়সার ডাল আর 1 পয়সার তরকারি কিনলেই একটা লোকের পেট ভরা হয়ে যেত। আর সে কি সোয়াদ বাবা, কি বলবো। তেল নেই, লঙ্কা নেই, কোনো মশলার বালাই নেই, শুধু সেদ্ধ ডাল, তাই যেন আজও জিভে লেগে আছে। এমনি করে দ্রুত বেগে বাবাজি এক তীর্থ থেকে আর এক তীর্থে চলে যান। হাজার হাজার মাইল পথ যেন চক্ষের নিমেষে লাফিয়ে পার হন। তার কল্পনার সেই উদ্দাম দ্রুত বেগে সাধু বাবা বিভ্রান্ত হয়ে পড়েন। সবসময় যেন তার নাগাল ধরতে পারেন না, তবু বারবার শুনে কোথায় কি দ্রষ্টব্য আছে তারও মুখস্থ হয়ে যায়। অযোধ্যা কি বৃন্দাবনের নাম হলেই নিজের অজ্ঞাতসারে সাধু বাবা বাইরের দিকে একবার তাকিয়ে দেখেন কোথাও বানর বসে আছে কিনা। সুতরাং ওদের অবস্থানটা যখন 7 দিন থেকে 20-21 দিনে এসে পৌঁছল, তখনও সাধুজি ওদের চলে যাবার কথাটা বলতে পারলেন না। শেষে বললেন একদিন ওরা নিজে থেকেই। সন্ধ্যাবেলা অনেকদিন পরে কোথা থেকে একটু গাঁজা সংগ্রহ করে তরিবতের সঙ্গে সাজতে সাজতে বাবাজি বললেন, অনেকদিন আপনার আশ্রয় কাটলো বাবা, এইবার তো পথ দেখতে হয়। সাধু বাবা যেন চমকে উঠলেন। নিজের অজ্ঞাতসারেই তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, সে কি এরই মধ্যে যাবে? আর এরই মধ্যে কি বাবা, বেরিয়েছি কি আজ? ভেবেছিলুম দোলের মধ্যেই ফিরব, তা তো হলো না। ফাল্গুন মাস পড়েই গেল। এখন কতদিনে ফিরতে পারবো তারও ঠিক নেই। গাড়ি ভাড়াটা যদি এখান থেকে তুলে নিতে পারি সেই চেষ্টায় ছিলুম, তা গোটা 15-র বেশি কিছুতেই তুলতে পারলুম না। যাই হোক, কাশী পর্যন্ত তো যায়, তারপর ওখানে কিছু জোগাড় করতে পারি ভালোই, নয়তো এমনি চড়ে বসবো। যা করেন রাধারানী। এক বেটা টিকিট চেকার থাকে, বড় পাজি, মারধর করে, এই বড় ভয়। নইলে আর কি এত তীর্থ কি আর সব টিকিট কেটে ঘুরেছি? সাধু বাবা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে বললেন, তা দোলের মধ্যে যখন ফিরতে পারলেই না, তখন আরো কটা দিন থেকে যাও না, যদি গাড়ি ভাড়াটা ওঠে। হ্যাঁ, এ যা জায়গা, এই যা উঠেছে আপনি ছিলেন বলে তাই, নইলে কিছুই হতো না। তা বাদে স্থান ছাড়া বহুদিন, বুঝলেন না, গিরিধারী রয়েছেন। পাশের কুঞ্জের এক বেটা পূজারীকে বলে এসেছিলুম বটে, তাহা সে কি করছে কে জানে। হয়তো ঠাকুর উপবাসী থাকছেন। একখানা ঘরে ভাড়াটে আছে, 3 টাকা দেয়। সেই টাকাটাই পূজারীর নেবার কথা। টাকাটা নিয়ে ঘরেই বসে থাকছে হয়তো,
তার ঠিক কি, সে ভাড়াটেও আবার তেমনি, হয়তো দৌড় জানলায় বেঁচে খাচ্ছে এতদিনে। তারপর গোটা 2 বড় গোছের টান দিয়ে কাস্তে কাস্তে বললেন, আমি বলি কি সাধু বাবা, আমাদের সঙ্গে বেরিয়ে চলুন। মথুরা, বৃন্দাবন, গোকুল সব আমি নিজে ঘুরে দেখিয়ে দেব। ওখান থেকে চাই কি এধারে পুষ্কর, ওধারে হরিদ্বার অবধি ঘুরে আসতে পারবেন। যদি সুবিধে পাই, মাতাজি যদি রাজি হয়, তো ওকে বৃন্দাবনে রেখে আমিও আর একবার আপনার সঙ্গে ভেসে পড়ব। খুবই লোভনীয় প্রস্তাব। কথাটা তিনি নিজেও যে 2-1 বার চিন্তা করেননি তা নয়, তবু কণ্ঠস্বরে একটু জোর দিয়েই বললেন, তা কি আর হয়, যা আস্তানা একটা গেড়ে বসেছি, এরা ঘরদোরও তুলে দিয়েছে। এখন 6 মাস 1 বছর বাইরে থাকলে এসব নষ্ট হয়ে যাবে। এখানে কেউ নেই যে শ্মশানে এসে আমার ঘরদোর আগলাবে। তাছাড়া আমারও তো ঠাকুর রয়েছেন, তার কি করব? ঠাকুর ও ঝুলির মধ্যে করে নিয়ে যাবেন, তাতে কি হয়েছে? আর ঘরদোর না হয় গেলই, যারা করে দিয়েছে তারাই আবার করবে। হ্যাঁ, তাই কি সম্ভব? এই বাজারে কে কতবার দিতে পারে? আগেকার তৈরি তাই, এখন হলে আর মোটেই হতো না। তা না হয় নাই বা হলো বাবা, আপনি সন্ন্যাসী, আপনার যে এক জায়গাতেই বরাবর মাথা গুজে থাকতে হবে তার ঠিক কি? তাহলে তো ঘরকন্না পাতলেই পারতেন। আপনি যেখানেই যাবেন সেখানেই আশ্রয় মিলবে আপনার। না হয় বৃন্দাবনেই থেকে যাবেন। বৃন্দাবন ভালো না লাগে যে কোনো তীর্থে গিয়ে বাস করবেন। আপনার আবার থাকার ভাব নাকি? তা বটে। মনে মনে লজ্জিত হয়ে পড়েন সাধুজি। তার অন্তত ঘরকন্নার মায়া শোভা পায় না, বরং এক জায়গায় এমনভাবে নিশ্চিন্ত হয়ে বসবাস করাই হয়তো অন্যায়। এখানকার লোকের ওপর বোধহয় একটু অন্যায় জুলুমি হচ্ছে। তবু একটুখানি চুপ করে থেকে সাধুজি কৈফিয়ত একটা দিলেন, স্থানটা নির্জন, মন স্থির করে সাধন ভজন করা যায়। তীর্থে বড় কোলাহল, বড় অনাচার। ওসব জায়গায় এমনি এত সাধু আছে যে সকলকেই লোকে ভণ্ড ভেকধারী সন্ন্যাসী মনে করে শুধু পেট কাবাস্তে। ততক্ষণে গঞ্জিকা প্রসাদাত বাবাজি মশাই রীতিমতো তেতে উঠেছেন। হাত পা নেড়ে বললেন, বেশ তো, দরকার কি আপনার তীর্থে গোলমালের মধ্যে থাকবার? ওখানে কি আর নির্জন স্থান নেই? ধরুন না কেন, গোকুলেই যদি গিয়ে বাস করেন, কিংবা হিমালয়ের ওপর কোথাও। তীর্থগুলো ঘুরে নিন আগে, তারপর যেখানে মন যাবে সেখানে গিয়ে থাকবেন। চলুন চলুন, আর দুমত করবেন না। ইতিমধ্যে কাজ সেরে চন্দ্রাবলীও পিছনে এসে দাঁড়িয়েছিল। সেও কণ্ঠস্বরে অনুনয়ের সুর এনে বললে, তাই চলুন ঠাকুর মশাই, তবু 2 দিন বেশি সেবা করতে পারবো আপনার। আমরা সঙ্গে থাকলে যেখানেই যান না কেন সেবা শুশ্রূষার অভাব হবে না। দেখে একটু ভেবে। সাধুজি শুষ্ক কণ্ঠে মন্তব্য করেই চুপ করে যান। রাত্রে খাওয়া দাওয়ার পরে পায়ে তেল মালিশ করতে এসে চন্দ্রাবলী আবার সেই কথাই তুললে। তারপর যেন ঈষৎ উদ্বিগ্ন কণ্ঠেই বললে, কি ভেবে দেখলেন ঠাকুরমশাই? সাধুজি কি যেন ভাবছিলেন, এই প্রশ্নে চমকে উঠে বললেন, না চন্দ্রাবলী, এখনো কিছু ভেবে দেখিনি। চলুন ঠাকুরমশাই, আপনার 2টি পায়ে পড়ি। হঠাৎ কণ্ঠে যেন একটা আকুলতা ফুটে ওঠে চন্দ্রাবলীর। সাধুজি বিস্মিত হয়ে তাকান ওর মুখের দিকে। প্রদীপের ক্ষীণ আলো, তবু তাতেই ওর মুখের ভাব দেখে তিনি বোঝেন যে এ অনুরোধ ও অনুনয় আন্তরিক। কেন বলো তো, মিছিমিছি আমাকে টানতে চাইছো কেন? কিন্তু ততক্ষণে চন্দ্রাবলী বোধহয় লজ্জিত হয়ে পড়েছে। সে মাথা নিচু করে বললে, না কিছু নয়, এমনি। আপনি তো দেখেননি কিছু, বেশ ঘুরে ঘুরে দেখতেন। অজানা জায়গায় আমরা সঙ্গে থাকলে সুবিধেই হতো। চন্দ্রাবলী আর কিছু বললে না।
অন্য দিনের চেয়ে বরং কিছু কম সময়েই সে পদসেবার কাজ সেরে প্রদীপের আলো নিভিয়ে সাধুজির ঘরের আগর বন্ধ করে দিয়ে চলে গেল। কিন্তু সাধুজির ঘুম কিছুতেই এলো না। ফাল্গুনের প্রথম, তবু এরই মধ্যে হাওয়া বেশ গরম হয়ে উঠেছে। সে হাওয়াতে শীতের তন্দ্রা মাখানো নেই, বসন্তের উত্তেজনায় আছে। এমনিতেই ঘুম আসা শক্ত। সাধুজিও জেগে বহুক্ষণ এপাশ ওপাশ করলেন। শুক্লপক্ষের গোড়ার দিক, চাঁদ এরই মধ্যে অস্তাচলে চলেছেন। ঘরের সামান্য একটুখানি জানলা দিয়ে সেই দিকে চেয়ে চেয়ে সাধুজির মাথা নানা চিন্তাতে উত্তপ্ত হয়ে ওঠে। এসব কিছুই জানতেন না তিনি। কোনোদিন ভেবে দেখবার প্রয়োজন হবে তাও মনে করেননি। বাল্যকালেই ঘর ছাড়া, সাধু সন্ন্যাসীদের সঙ্গে মানুষ। সাধন ভজনের প্রতি কোনো উগ্র আকর্ষণ ছিল না। ওটাকে জীবনের অঙ্গ হিসাবে, অভ্যাস হিসাবে সহজভাবে নিয়েছিলেন। কিন্তু তাই বলে গার্হস্থ্য জীবন সম্বন্ধেও কোনো কৌতূহল, কোনো ক্ষোভ মনের মধ্যে বহন করেননি তিনি। জীবন ধারণের স্থূল প্রয়োজনগুলো মানতেন, সে সম্পর্কে সচেতনও ছিলেন যথেষ্ট। কিন্তু মানুষের জীবন প্রবাহ নিয়ে মাথা ঘামাননি কখনো। ও জীবন তার জন্য নয়, এই জেনে নিশ্চিন্ত নির্লিপ্ত ছিলেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এ সংস্কারটা আপনা থেকেই চিন্তার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ যেন সব গোলমাল হয়ে গেছে কোথায়। দৈহিক স্বাচ্ছন্দ্যের আরামটা মন আর চাইতে শিখেছে। সেটা পেলে তিনি খুশি হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। এমনকি কথাটা তিনি এইমাত্র বুঝতে পারলেন, তার জন্য কেউ চিন্তা করে, তার সাহচর্য কামনা করে এমন একজনও আছে। এটা জানতে পারলেও তিনি খুশি হন। একটি মানুষের মানস প্রদীপে তার চিন্তায় শিখার মতো জ্বলছে, কল্পনা করতেও ভালো লাগে যেন। আজ তিনি বুঝতে পারলেন সংসারের আকর্ষণ এত প্রবল কেন, কিসের জন্য মানুষ এমন জড়িয়ে পড়ে। এর মধ্যে কোনো পাপ নেই, তা তিনি জানেন। তার পক্ষে আর এসব পাপে লিপ্ত হওয়া সম্ভব নয়। এ শুধুই সেবা যত্ন, সাহচর্যের লোভ। আর সত্যি অজানা তীর্থের পথে যদি পা বাড়াতেই হয়তো এমন সঙ্গী প্রয়োজন। এ সুযোগ হয়তো আর নাও মিলতে পারে, কিন্তু তবু এই মুহূর্তে কোথায় যেন একটা সংকোচে বাজছে, একটা সচেতনতা। জীবনের এই সুদীর্ঘ ইতিহাসে যার অস্তিত্ব পর্যন্ত ছিল না, আজ যেন তাকে ভাবিয়ে তুলেছে। এতদিন জীবন কেটেছে একটা ধারাবাহিক পুনরাবৃত্তির মধ্য দিয়ে। তার গতানুগতিকতা সম্বন্ধেও কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি। মনোবিকলন ছিল তার কাছে সম্পূর্ণ অজ্ঞাত একটা জিনিস। অন্যায় তিনি কিছু করেননি, কিন্তু তা থেকে সতর্ক থাকবারও কারণ ছিল না। তেমন কোনো সুযোগও কোনোদিন আসেনি। সন্ন্যাসী হয়েছিলেন একদিন সহজেই, আজও সাধু আছেন সহজে। জীবনের বৃত্তি হিসেবেই সন্ন্যাস ছিল তার বলতে গেলে। তবু প্রতারণার কোনো প্রশ্ন কোনোদিন ওঠেনি। কিন্তু আজ সমস্ত ব্যাপারটা তাকে ভাবিয়ে তুললে। এরই নাম কি মোহ? এই কি অন্যায়কে সঙ্গে ডেকে আনে? এমনি করেই কি প্রকৃতি তার প্রতিশোধ নেন? এইভাবেই কি পদস্খলন হয়? কে জানে। যে ঈশ্বরকে এতদিন যন্ত্রচালিতের মতোই নিয়ম পালনের জন্য স্মরণ করেছেন, সেই ভগবানকে আজ মন দিয়ে ভাববার চেষ্টা করলেন। মনে হলো সন্ন্যাস তিনি যে কারণেই নিন, যেমন ভাবেই নিন, তার একটা দায়িত্ব বহনের যোগ্যতা যেন থাকে। বহু রাত্রি পর্যন্ত বিনিদ্র থেকে সাধুজি স্থির করলেন যে না, প্রৌঢ়ত্বের প্রান্তে পৌঁছে আর নতুন করে মায়ায় জড়াবেন না তিনি। ওদেরই বিদায় করে দেবেন, আর তা কালই। বাবাজি মশাই কিন্তু সকালে উঠেই ধরে নিলেন যে সাধু বাবা ওদের সঙ্গে যাবেন। কোনো প্রতিবাদী শুনতে প্রস্তুত নন তিনি। বলেন, কি বলছেন বাবা? স্বয়ং রাধারানী আপনাকে টেনেছেন, আপনি না বললে চলবে কেন? এ সুযোগ আর ছাড়বেন না।
এ যে তারই যোগাযোগ, তা কি বুঝতে পারছেন না? আচ্ছা চলুন, বৃন্দাবন হরিদ্বার অযোধ্যা করেই না হয় ফিরে আসবেন। বড় জোর পুষ্করটা, কত আর সময় লাগবে? না হয় মাস তিনেকই লাগুক। আপনার শিষ্য যজমানরা এই সময় ঘরবাড়ি দেখবেক্ষণ। সাধুজির লোভে দোলাচলচিত্ত অবস্থায় অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকেন। চন্দ্রাবলী আজ আর অনুরোধে যোগ দেয়নি, কিন্তু ততক্ষণে নিপুণ হস্তে সে তার প্রাত্যহিক কাজগুলো করে যাচ্ছে। পুজোর বাসন মাজা হয়ে গেছে, ফুল তোলা, চন্দন ঘষা সব প্রস্তুত। ঠাকুরের বেদির সামনে তার আসন পাতা, পূজার সব আয়োজন পরিপাটি করে সাজানো। ওদের গুরুর পট এবং একটি যুগল পায়ের ছাপ ছিল সঙ্গে। তারও একটি আসন বাইরের দাওয়াতেই তৈরি হয়েছিল ইতিমধ্যে, সেখানেও পূজার আয়োজন শেষ হয়েছে। এইবার সে সাধুজির রান্নাঘরের সব ব্যবস্থা ঠিক করে রাখতে ব্যস্ত। সেদিকে চেয়ে চেয়ে তিনি একবার কল্পনা নেত্রে দেখে নিলেন আগেকার তার অপটু জীবনযাত্রার ছবিটা। এরা চলে গেলে আবার সেই অবস্থাতেই ফিরে যেতে হবে। প্রত্যহ নিজের হাতে সব গুছিয়ে নেওয়া, নিঃসঙ্গ নির্জন জীবনযাত্রা। হঠাৎ যেন কি একটা প্রতিজ্ঞায় মন স্থির করে ফেললেন তিনি। বাবাজি মশাইয়ের দিকে চেয়ে বললেন, আচ্ছা চলুন, ঘুরিয়ে আসা যাক। রাধারানী টেনেছেন মনে হচ্ছে। উদ্যোগ আয়োজন সামান্যই, একবেলাতেই তা হয়ে যায়। শিষ্য শিষ্যাদের ডেকে ঘরের চাবির ব্যবস্থা করা হলো। স্থির হয়েছে সন্ধ্যার ট্রেনে এখান থেকে গিয়ে হাওড়া থেকে রাত 10:30টার প্যাসেঞ্জার ধরা হবে। এখান থেকে কাশী যাওয়া হবে আগে, তারপর বৃন্দাবন। সাধু বাবার হাতে কিছু টাকা ছিল, গাড়ি ভাড়ার আপাতত অভাব হবে না। কিন্তু স্টেশনে পৌঁছে আবছায়া অন্ধকারে ট্রেনের প্রতীক্ষা করতে করতে সাধুজির যেন আবার নতুন করে চমক ভাঙল। সত্যই কি তীর্থের টানে চলেছেন তিনি? ভগবানের দর্শনে কি আজকের এই যাত্রার উদ্দেশ্য, না আর কিছু? যে সংসারকে তিনি একদিন পরিচয়ের আগেই ত্যাগ করেছিলেন, যে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যে ও বিলাসে তার কোনো অধিকার নেই, সেই সংসার এবং স্বাচ্ছন্দ্যের লোভই কি আজ জীবন সায়ান্নে তার মূল ছিঁড়ে নতুন একটা অভিজ্ঞতা, নতুনতর পরিবেশের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে না? সাধুজি যেন অস্থির হয়ে উঠলেন। তিনি যাবেন শুনে চন্দ্রাবলীর মুখ যে আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল, এটা তার চোখ এড়ায়নি। সে যে নিপুণ দ্রুত হস্তে তার ঝুলি সাজিয়ে দিয়েছে, তাও তিনি লক্ষ্য করেছেন। সন্ন্যাস সম্বন্ধে এতদিন কোনো স্পষ্ট ধারণা ছিল না তার। গুরুর উপদেশের অর্ধেক অর্থই এতদিন উপলব্ধি করতে পারেননি, কিন্তু আজ আবছা হলেও কতক কতক তা মনে পড়ছে এবং তার অর্থ বুঝতে পারছেন। সম্পর্ক যাই হোক, কোনো মায়াতে জড়িয়ে পড়াই তার উচিত নয়। ট্রেন দেখা দিয়েছে দূরে, প্ল্যাটফর্মে ব্যস্ততার অন্ত নেই। সাধুজি কিন্তু তখনও যেন ধ্যানমগ্ন। চন্দ্রাবলী তার পা ছুঁয়ে বললে, উঠুন ঠাকুর মশাই, গাড়ি এসে পড়েছে যে। তারপর তিনি চোখ চাইতে হেসে বললে, এখন থেকে আমি আপনার অভিভাবক, তো দেখাশোনা আমাকেই করতে হবে। ট্রেন এলে বাবাজি মশাই ছুটোছুটি করে আগে উঠে পড়লেন। চন্দ্রাবলীও উঠে সাধুজির ঝুলির জন্যে হাত বাড়িয়ে বললে, দিন দিন, ওটা আমার হাতে দিয়ে উঠে পড়ুন তাড়াতাড়ি, গাড়ি ছেড়ে দিচ্ছে যে। কিন্তু সাধুজির কোনো উদ্বেগ দেখা গেল না। তিনি একটু ম্লান হেসে বললেন, না চন্দ্রাবলী, এ যাত্রা আর আমার যাওয়া হলো না। রাধারানী বোধহয় ঠিক টানেননি এখনো, তোমরাই যাও। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ওরা মূঢ়ের মতো চেয়ে মুক্ত দ্বারপথে দাঁড়িয়ে রইল। সাধুজি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার গ্রামের পথ ধরলেন। সরস্বতীর শীর্ণ খালের ধার দিয়ে ফিরতে ফিরতে সাধুজির সবচেয়ে যে ভাবটা মনের মধ্যে প্রবল হয়ে উঠল, সেটা হচ্ছে
নিরতিশয় আত্মতৃপ্তি। দেশভ্রমণ তার হলো না, তীর্থ দর্শনের স্বাদ অপূর্ণ রইল। চন্দ্রাবলীর অতন্দ্র এবং অক্লান্ত সেবা থেকেও বঞ্চিত হলেন। এসবই সত্য। এর জন্য বেদনা অনুভব করছেন না এমনও নয়, কিন্তু সে বেদনা চেয়েও এই মুহূর্তে তার আত্মপ্রসাদই বড় হয়ে উঠেছে। সন্ন্যাসের আসল কথাটা এতদিন পরে তিনি বুঝেছেন। অর্থ না বুঝেই একদিন যে জীবনযাত্রা বেছে নিয়েছিলেন, তার লক্ষ্য এতদিন পরে তার চোখের সামনে প্রতিভাত হয়েছে। আর তিনি কোনো প্রলোভনই পা বাড়াবেন না। কোনো রকম প্রস্তুতি ছিল না, কোনো কৃচ্ছ সাধন বা বিরাট তপস্যার ঐতিহ্য থাকা সম্ভব নয়। তবু যে এত বড় প্রলোভন কাটিয়ে উঠেছেন, এজন্য নিজের কাছেই তিনি কৃতজ্ঞ। সরস্বতীর পুলের ওপর উঠে নিজের আশ্রমের দিকে চেয়ে দেখলেন। শান্ত স্তব্ধ কুটিরখানি নির্জন শ্মশানের প্রান্তে যেন মূর্তিমতি শান্তির মতো দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে মন এক বিচিত্র অনুভূতিতে পূর্ণ হয়ে উঠল। এই ভালো তার, এই ভালো। বাইরের হাওয়া এসে লেগেছিল ক্ষণকালের জন্য, কিন্তু সে হাওয়া বয়ে চলে গিয়েছে। তার এই চিরকালের স্তব্ধতায় থাক সারা জীবন ধরে। তিনি রাস্তা ছেড়ে শ্মশান পেরিয়েই চলে এলেন দ্রুত গতিতে। বাগানের বেড়ার সামনে এসে একেবারে দাঁড়ালেন। জ্যোৎস্নায় আশ্রমের উঠানটি ভরে গিয়েছে। সে আলোয় আজ যেন নতুন করে সব সুন্দর লাগল। সামান্য কুটির, তবু এর প্রতি অংশটি তার প্রিয়। ওই যে মাচার ওপর লাউ ডগাগুলো লতিয়ে আছে, ওর মসৃণ পাতাগুলো যেন তাকে দেখে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সন্ধ্যামণি ফুলের ডালটা যেন মাথা দুলিয়ে অভ্যর্থনা করলে, এই যে এসেছ। শান্তি আর আনন্দ, নিশ্চিন্ত জীবনযাত্রারও একটা স্বাচ্ছন্দ্য আছে বই কি। পুরাতন পরিবেশের মায়ায় বা কম কি। কিন্তু বেড়ার আগরটা খুলে ঢুকতে গিয়ে হঠাৎ সাধুজি আর একবার থমকে দাঁড়ালেন। এ কি, একটু আগেই যে সন্ন্যাসের আসল অর্থটা বুঝেছেন বলে মনে মনে বাহাদুরি নিচ্ছিলেন, সামান্যতম বন্ধনের প্রলোভনও কাটিয়ে উঠেছেন বলে আত্মতৃপ্তির অন্ত ছিল না, সে যে এত অর্থহীন তা তো তখন বোঝেননি। আশ্রম এবং আশ্রয়ের মায়াই বা কম কি। চন্দ্রাবলীর সাহচর্য হারাবার বেদনা তিনি যে অত সহজে ভুলতে পারলেন, আসলে সেটার কারণ তার মনের বৈরাগ্য নয়, এই নিরাপদ এবং নিশ্চিন্ত আশ্রয়ই। এই মায়ায় তাকে দুর্বার বেগে টানছিল বলে তিনি এত সহজে ফিরে আসতে পেরেছেন। বহুক্ষণ, প্রায় আধ ঘন্টারও ওপর সাধুজি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর কাঁধের ঝুলিটা বেড়ার ওপর দিয়ে উঠানের মধ্যে ছুঁড়ে ফেলে আবার তিনি সরস্বতীর পুল পেরিয়ে ঘন বনের পথে অদৃশ্য হয়ে গেলেন। ধন্যবাদ। গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।